আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গোপালগঞ্জের নৃশংস ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5-এ। তবে অসমর্থিত সূত্র বলছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। যদিও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে কিছুই জানায়নি। হতাহতের সংখ্যা যাই হোক, এখানে কতটা অন্যায়ভাবে, কতটা নৃশংসভাবে মানবতা লঙ্ঘন হয়েছে সেটাই প্রধান বিবেচ্য বিষয়। ময়নাতদন্ত ছাড়া লাশগুলোর শেষকৃত্য সম্পন্ন হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দিনরাত মানবাধিকারের স্লোগান দেয়া আর শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে প্রকাশ্য দিবালোকে মারণাস্ত্র ব্যবহারের নজির দেখা গেছে গোপালগঞ্জে। উর্দিপাড়ার সদস্যদের বুটের নিচে যুবকের মুক্তি হয়ে গেল যেন বুটের তলায় মানবতার নিদর্শন। গোপালগঞ্জের শোকাগ্রস্ত 5টি পরিবার বিচার চাইলেও সে বিচার আদৌ পাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। কারণ এ নিয়ে যে সরকারের কোনো ইচ্ছে নেই সেটি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। সরকার তো আনুষ্ঠানিকভাবে স্বীকারই করছে না গোপালগঞ্জে কোনো মানুষ মারা গেছে। সরকার দেখছে ওখানে তার কিংস পার্টির মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর মধ্যে স্বজন হারানোর মধ্যেই গোপালগঞ্জের মানুষের মধ্যে বড় হয়ে দেখা দিয়েছে গ্রেপ্তার আতঙ্ক। যৌথ বাহিনীর অভিযানে নির্বিচারে চলছে ধরপাকড়। পুরো গোপালগঞ্জ জেলা হয়ে পড়েছে পুরুষ শূন্য। খুনের বিচার তো দূরের কথা, উল্টো তাণ্ডব চালাচ্ছে প্রশাসন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এই শিশুটির বয়স 4 বছর। সে হয়তো জানে না তাদের এই ডাক আর কখনোই তাদের বাবা সোহেল মোল্লার কাছে পৌঁছাবে না। আর আরেকটি সন্তানের বয়স মাত্র 1.5 বছর। বাবাকে চেনার আগে সে হারিয়ে ফেললো বাবাকে। টুঙ্গিপাড়া পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লার একমাত্র সন্তান সোহেল মোল্লা। গোপালগঞ্জের চৌরাঙ্গীতে কেরামত প্লাজায় মোবাইলের দোকান ছিল তার। 16 জুলাই দুপুরে সংঘর্ষ শুরু হলে তিনি নিজের মোবাইল ফোনে সে সময়কার পরিস্থিতি ধারণ করতে গিয়ে নিহত হন। মিয়াপাড়া এলাকার একটি ভবনের 2য় তলায় সোহেল মোল্লার মা, বাবা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সেই বাসায় এখন চলছে শোকের মাতম। স্থানীয় একাধিক সূত্রে আমরা নিশ্চিত হয়েছি সোহেল মোল্লা কোনো রাজনৈতিক দল করতো না। তাই তার মা লাইলি বেগমের বিলাপের কথা মানুষের মধ্যে ঘুরছে। ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করতো না। লাইলি বেগমের মতোই আর এক মা হারিয়েছেন তার সন্তান, তিনি রোকসানা বেগম। হারিয়েছেন তার 17 বছরের সন্তান ইমন তালুকদারকে। 17 বছর বয়সী পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই ইমন। নিহত ইমন গোপালগঞ্জ শহরে মুন্সি ক্রোকারিজ দোকানের কর্মচারী ছিল। ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ মা। তার প্রশ্নের উত্তর এখন কে দিবে? রোকসানা বেগমের আহাজারি, এখন আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই। ছাওয়াল মরছে শুইনা ওর বাপ পাগল হইয়া চইলা গেছে। আমার বাপের সংসারটা টানতো। এখন আমার 4টে-5টে ছেলে মেয়ে নিয়ে থাকার কোনো পথ নাই, বাঁচার পথ নেই। আমার ছেলেরা যেমন পাড়ায় মারছে, গুলি করে মারছে, আমি এর বিচার চাই। রোকসানা বেগম বিচার চাইলেও সে পথে যাচ্ছে না শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন। ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো সৎকার ও দাফন করে ফেলতে বাধ্য করা হয়েছে। পরিবার ও স্থানীয় লোকজনের এমন অভিযোগ দেশ ও দেশের বাইরের গণমাধ্যমে ছাপা হয়েছে। কে গুলি করলো, কাদের গুলিতে মারা গেল, কেঁচো খুঁড়তে এসব সাপ বের হয়ে যাবার ভয়েই হয়তো ময়না তদন্ত করা হয়নি। এমনকি জানাজা বা শেষকৃত্যে বেশি মানুষের সমাগমও হতে দেয়নি, এমন অভিযোগ আছে। স্থানীয়দের অভিযোগ ইমন পুলিশের হাতে আটক ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেমনটাই দেখা গেছে, যেখানে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, এটাকে কোথায় রাখবো। পুলিশের হাতে যখন আটক হয়েছিলেন তখন তার শরীরে কোনো গুলির চিহ্ন ছিল না। তার 5 মিনিট পরই মারা যান ইমন। নিহত ইমনের মামাতো ভাই রানা ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, আমার ভাইটারে প্রাণে মাইরা ফেলতে হলো। ও তো প্রাণ ভিক্ষা চাইছিল, তারপরও কেন মারতে হলো, কিভাবে মারলো আমরা তো ভিডিওতে দেখলাম, কিভাবে সহ্য করব। স্বজন হারানোর এমন বেদনা কিংবা কিভাবে এই শোক সহ্য করবেন, এমন প্রশ্ন গোপালগঞ্জের পরিবারগুলোর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বুটের তলে বাংলাদেশ নামে পরিচিত পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজনকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল সেনা সদস্যরা। সেই মানুষটির নাম রমজান কাজী, যার গলায় পায়ের বুট দিয়ে চেপে ধরছিল এক সেনা সদস্য। রমজানের বাবা বিবিসি বাংলাকে জানিয়েছেন তার ছেলের গায়ে 3টি গুলি লেগেছে।
পুত্র শোকে পাথর হয়ে গেছেন রমজানের মা। কিন্তু মোবাইলে ধারণ করা ভিডিওতে ছেলের উপর এই নির্যাতন দেখে আর সহ্য করতে পারেনি রমজানের মা। কান্নায় ভেঙে পড়া রমজানের বাবা বলছেন, আমার ছেলেটাকে মেরে ফেলছে, আমার ছেলে তো কোনো দোষ করেনি, আমি আমার সন্তানকে কোথায় পাবো? গোপালগঞ্জে নিহত 5 জনের মধ্যে একজনের মাত্র রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি হলেন দীপ্ত সাহা। 25 বছর বয়সী এই যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছে তার পুরো পরিবার। দীপ্তর ভাই সঞ্চয় সাহা শুভ জানান, সংঘর্ষ শুরু হলে দীপ্ত চৌরঙ্গি রোডের চন্দ্রমুখী গার্মেন্টস বন্ধ করে বাড়ি ফিরছিল। মিলন ফার্মেসির কাছে পৌঁছলে তার পেটে গুলি লাগে। তিনি বলেন, আমি ভাইকে বলি, ভয় পাস না, তুই বাড়ি ফিরবি। কিন্তু 5 মিনিট পর খবর আসে আমার ভাই আর নেই। দীপ্ত বিয়ে করবে বলে বাড়ি বানিয়েছিল, কিন্তু ছেলেকে বিয়ে করানোর সেই স্বপ্ন আর পূরণ হবে না মা বিবারানী সাহার। গোপালগঞ্জের ঘটনায় সবশেষ মারা যাওয়া দুর্ভাগার নাম রমজান মুন্সি। পেশায় তিনি একজন রিক্সা চালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 17 জুলাই দিবাগত রাত 2টার দিকে তিনি মারা যান। তার ভাই হীরা মুন্সি সাংবাদিকদের বলেছেন, ঘটনার দিন গত দুপুরে গোপালগঞ্জের সদর এলাকায় সিনেমা হলের পাশে রিক্সা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে রমজান মুন্সি গুলিবিদ্ধ হন। দর্শক, স্বজন হারানো 5টি পরিবার বিচার চায়, কিন্তু সে বিচার আদৌ হবে কিনা সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ এসব মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে ময়না তদন্ত ছাড়াই। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, স্বাভাবিক মৃত্যুর বাইরে কাউকে হত্যা করা হলে সেটি একটি অপরাধ। আর এখানে প্রয়োজন হয় পোস্টমর্টেম বা ময়নাতদন্তের, যার মাধ্যমে অপরাধের ধরন, কিভাবে মৃত্যু হলো এমন তথ্য পাওয়া যায়, যা পরবর্তীতে বিচার কাজের জন্য আদালতে উপস্থাপন করা হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বিবিসি বাংলাকে বলেছেন, পুলিশের গুলিতে মারা গেল নাকি আর্মির গুলিতে মারা গেল, বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য পোস্টমর্টেম দরকার ছিল। পোস্টমর্টেম বা ময়না তদন্ত করা না হলে কাউকে অপরাধী হিসেবে সুনির্দিষ্টভাবে আইনে সাজা দেওয়ার সুযোগটা কমে যায়। দর্শক, নিহতদের পরিবারের বিচার চাওয়ার দাবির প্রতি সরকার ভ্রুক্ষেপ না থাকলেও গোপালগঞ্জকে পুরুষ শূন্য করতে মরিয়া ডক্টর ইউনূসের প্রশাসন। কারফিউর মধ্যে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চলছে ব্যাপক ধরপাকড়, রাতের আধারে চলছে নির্যাতন, এমন অভিযোগ ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। গোপালগঞ্জকে পুরুষ শূন্য করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানও চলছে। রাতের আধারে নির্যাতন ও হামলা ঠেকাতে গোপালগঞ্জের নারীরাই এখন মাঠে নামছে, এমন ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। এই হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের প্রশ্ন হলো, সেনাবাহিনী সিভিলিয়ানদের উপর গুলি করতে চায়নি বলে 5ই আগস্ট শেখ হাসিনার সরকারকে উৎখাত করলো, অথচ সেই সেনাবাহিনী ওয়ার মোডে গিয়ে তার নিজ দেশের সিভিলিয়ানদের গুলি করে হত্যা করলো কিভাবে? 1 জুলাইতে আবু সাইদ ওয়াসিম শান্ত চলে গেল, আর 1 জুলাইতে দীপ্ত, ইমন, সোহেল, রমজানদের প্রাণ হারাতে হলো। একের পর এক তাজা প্রাণ চলে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রের বোধহয় কবে হবে? লাশ নিয়ে রাজনৈতিক দলগুলো করছে রাজনীতি, আর রাষ্ট্রযন্ত্রের বোধ যেন কখনোই ফিরছে না। এই হত্যাকাণ্ড কেন, সে জবাব কি রাষ্ট্রের কাছে আছে? পুরো পৃথিবীর বিনিময়েও একটা জীবন ফিরে আসে না, অথচ মানুষ অবলীলায় হত্যা করে মানুষকে। আসসালামু আলাইকুম। গোপালগঞ্জের ট্র্যাজেডির পরে আওয়ামী লীগ রোববার হরতালের ডাক দিয়েছে। এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই, প্রশ্ন থাকতেই পারে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে। টাইমস অফ ইন্ডিয়া এটি বলছে, এবং টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ইন্টারভিউ করেছে। সেখানে ওবায়দুল কাদের যা বলছেন তা হচ্ছে, জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং আমাদের নেত্রী যমুনা অভিমুখে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন। প্রতিটি জেলা থেকে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে ঢাকার দিকে হেঁটে যাবেন। শেখ হাসিনা জনগণকে গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। রোববারের হরতালের কথা আমরা জানি, ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ফেসবুকে দেওয়া আছে বা বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে গণপ্রতিরোধ গড়ে তোলা, যার যা কিছু আছে তাই নিয়ে পদযাত্রায় অংশ নেওয়া, এটি কবে? এবং এই যে হেঁটে চলে আসার জন্য বলছে পদযাত্রার উদ্দেশ্যে, এটিকে এই মুহূর্তে এতটাই সহজ নাকি আওয়ামী লীগের অস্তিত্ব
আত্মরক্ষার জন্য তারা সত্যি সত্যিই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে, আমরা জানি না। এতটাই সহজ যতটা তারা বলছে, যতটা সহজ করে। আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে? অনেকে বলছেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিকে নেমে পড়বে। এটি রাজনীতিবিদদের অনেকে বলছেন। তারা এও বলছেন যে গোপালগঞ্জ যাওয়াটা এনসিপির জন্য এই মুহূর্তে ভুল ছিল। যে ঘটনাটি ঘটেছে, যে 5 জন মানুষ নিহত হয়েছেন, আমরা অফিসিয়ালি জানি 4 জন, আওয়ামী লীগের দাবি 7 জন, আর পরবর্তীতে 1 জন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়, আহত গুলিবিদ্ধ অবস্থায় যিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, তার মৃত্যু হয়েছে। অর্থাৎ টোটালি 5 জন, যেটুকু আমরা খুব নিশ্চয়তার সঙ্গে বলতে পারি 5 জন নিহত হয়েছেন। এবং এই যে ঘটনাটি ঘটল গোপালগঞ্জে, তার জন্য সরকারের দায়িত্বহীন আচরণকেই রাজনীতিবিদদের অনেকেই দায়ী করছেন। এতে করে আওয়ামী লীগ লাভবান হয়েছে, এ কথাও বলা হচ্ছে। এদিকে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি বলছেন সামনে আরেকটি লড়াই, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। নাহিদ ইসলাম বলছেন যে আমরা আবারও গোপালগঞ্জ মার্চ করব, এবার কিন্তু আমরা ফিরে আসবো না, গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব। মুজিববাদ, জিয়াবাদ এগুলো কখনো ছিল কিনা আমরা জানি না। যার যার দলীয় নেতা কর্মী তারা তাদের নেতার প্রতি আনুগত্যশীল, তাদের নেতার বয়ান, তাদের নেতাদের আদর্শ তারা বুকে ধারণ করুক আর না করুক, অন্তত স্লোগানটা দেয়। এখন এখানে মুজিববাদ, জিয়াবাদ থেকে আসলে হঠাৎ করে তারা যেই শব্দগুলো উচ্চারণ করছে গত ডিসেম্বর থেকে বা তার আগে থেকে, আমরা জানি না। নাহিদ ইসলামের বক্তব্য তো এই মুহূর্তে এটি। গত কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সরকারের অন্যতম উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কি বলেছিলেন যে 5 আগস্ট যদি আওয়ামী সরকারের পতন না ঘটত তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল। অর্থাৎ হয়তো সেই সময়ের জন্য তারা খুব শীঘ্রই সশস্ত্র বিপ্লবে নেমে পড়তো। এখন সশস্ত্র বিপ্লবের জন্য নিশ্চয়ই অসংখ্য অস্ত্রের যোগান থাকার কথা, তাদের কাছে কি সেটি ছিল বা আছে আমরা জানি না। তবে অস্ত্র ছাড়া তো আর সশস্ত্র বিপ্লবের কথা কল্পনায় আনা যায় না, তাই না? তার মানে কি সত্যি সত্যি একটা যুদ্ধের দিকে এগোচ্ছি আমরা, ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধ? অনেকে তো এও বলছেন নির্বাচন না দেওয়ার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করতে সরকারের জন্য একটা অস্থির সময়ের খুব প্রয়োজন। এই মুহূর্তে এমনিতেই অস্থির সময় রয়েছে, এটিকে আরো আরো তুমুল অস্থিরতার দিকে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব জরুরি, এমনটাই অনেকে বলছেন। খোদ আমাদের প্রধান উপদেষ্টা তো কথায় কথায় উচ্চারণ করছেন দেশের যুদ্ধাবস্থার কথা। যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে, অথবা যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, অথবা যুদ্ধ বেড়ে যাবে। আমরা এইসব জায়গা থেকে কি ইঙ্গিত পাচ্ছি? এবং মৃত্যুর কথা যেটি বললাম, যে গোপালগঞ্জ যে ঘটনা, সেখানে তো অনেকে অনেক ধরনের কানাকানি, ফিসফিসানি এগুলো করছেন যে কতজনের মৃত্যু ঘটেছে বা কতজন নিহত হয়েছেন। এর আগেই বললাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে 7 জন দাবি করা হচ্ছে নিহত হয়েছেন, অসংখ্য মানুষ গ্রেপ্তার করা হয়েছে, এখনো চলছে। এবং কারফিউ শনিবার সকাল 6টা পর্যন্ত আবারও বহাল রাখার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কি চলছে গোপালগঞ্জে? কতটুকু খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি? অনেক প্রশ্ন। গণহত্যার অভিযোগ নিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে পালিয়ে আছেন, আমি প্রথমেই যে কথাটি বলছিলাম যে রোববার যে হরতালের ডাক দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু সফল হবে। এর আগে গত 18ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছিল ফেসবুকে ঘোষণার মাধ্যমে, আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটির মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে ফেসবুকে যে আহ্বান, সেটিতে
আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তেমন একটা দেখা যায়, তেমন একটা বললেই মানে বলা যেতেই পারে যে সেই হরতাল নিঃসন্দেহে কোনোভাবে সফল হয়নি, হওয়ার কথাও নয়। রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কজন নেতাকর্মী রাজপথে নামবেন এই অবস্থায়? তবে শেখ হাসিনা যে নির্দেশটি দিয়েছেন সেটি একেবারে হালকাভাবে আমাদের নিশ্চয় নেওয়ার কোনো সুযোগ নেই। যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। আওয়ামী লীগ কি করবে সেটা নিশ্চয়ই তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সরকারের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, দেশের মধ্যে একটা নির্বাচন যে খুবই প্রয়োজন, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার যে দেশের মধ্যে এবং দেশের বাইরে আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র চলছে সেগুলো মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকারের বিকল্প নেই। কিন্তু অনেকের মতে এই সরকার বোবা, কালা, কানা হয়ে আছে, কারো কথা শুনছে না, কোনো কিছু দেখার চেষ্টা করছে না, কোনো কিছু স্পষ্ট করে বলছেও না। অর্থাৎ চারিদিক থেকে একটা মারাত্মক কিছু ঘটে যাওয়ার অশনি সংকেত। আওয়ামী লীগ কতটুকু সফল হবে কি না হবে সেটা আমরা জানি না, তবে এটুকু বলতে পারি সবকিছু মিলিয়ে সব দিকের প্রস্তুতি হিসেবে অবশ্যই সাধারণ মানুষ আতঙ্কিত। নানান ধরনের আশঙ্কা তাদের মনের মধ্যে এখন ঢুকে গেছে। ভালো থাকুন সবাই।